যে আমাদের মাঝে অলরেডি আমরা লাইভ। প্রিয় সুধী, আজকে বিবিএফ ওয়ার্ল্ড নিউজ লাইভ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে অনলাইন এডুকেশন বা ভার্চুয়াল এডুকেশন। আজকের এই কোভিড-19 সিচুয়েশনে ভার্চুয়াল বা দূর শিক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে, এর সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো আজকে। আজকে আমাদের স্টুডিওতে যথারীতি উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। তিনি অত্যন্ত এমিনেন্ট শিক্ষাবিদ বাংলাদেশে, তাকে স্বাগত জানাই। আমাদের সাথে আরো উপস্থিত আছেন প্রফেসর জহিরুল হক, ভাইস চ্যান্সেলর ইউল্যাব, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। সকলে উপস্থিত। আমি প্রথমে এই বিষয়ের উপরে বলবার জন্য আমি আহ্বান করছি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি। অনলাইন এডুকেশন বা দূরশিক্ষণ সময় কোভিড-19 সিচুয়েশন, এখন দূরশিক্ষণের কোনো বিকল্প নাই, বা অনলাইন এডুকেশনের কোনো বিকল্প নাই, বা ভার্চুয়াল এডুকেশনের কোনো বিকল্প নাই। সেই রকম পর্যায়ে সমস্যা এবং সম্ভাবনা, এই বিষয়ে কথা বলবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর হুমায়ুন কবির। প্রফেসর হুমায়ুন কবির। ধন্যবাদ প্রফেসর মাসুদ খান, চেয়ারম্যান বিবিএফ গ্লোবাল, বিবিএফ ওয়ার্ল্ড নিউজ, এবং একটা টাইম ওয়ার্দি টপিক নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে বিবিএফ যে উদ্যোগগুলো নিয়েছে এই কোভিড-19-এ, আমি দেখেছি যে সমস্ত সমসাময়িক বিষয়ের উপরে কথা বলেছিল বা অনুষ্ঠান করেছে, সবগুলি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি দেখেছি কয়েকটা প্রোগ্রাম, এবং বিবিএফ অক্লান্তভাবে রিলেন্টলেসলি কিছু কাজ করে যাচ্ছে, বিশেষ করে দেশের তরুণ সমাজের জন্য। এবং আমি জানি প্রফেসর মাসুদ খান তরুণকে নিয়ে অনেক তার চিন্তা আছে, এবং তরুণকে জাতির জন্য আসলে তাদেরকে কাজের জন্য কর্মমুখী করা এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করা মাসুদ খান এই কাজ করে যাচ্ছেন। এবং বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য প্রফেসর মাসুদ খান, আমি দেখেছি উনি দেশের বাইরেও বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছেন। সম্প্রতি উনি নিউ ইয়র্কেও একটা প্রোগ্রাম করেছেন। অর্থাৎ বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য আমি জানি কিছু সংখ্যক প্ল্যাটফর্ম করে, তার মধ্যে বিবিএফ মনে করি একটা খুব ভালো কাজ করতেছে বাংলাদেশের ব্র্যান্ডিং এর জন্য, দেশের বাইরে, দেশের মধ্যে এবং দেশের বাইরে। এখন আমরা আমাদের যে আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়টা হচ্ছে আসলে আমাদের এই প্যান্ডেমিকে ভার্চুয়াল এডুকেশন। আমরা বাংলাদেশ পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করব। ভার্চুয়াল এডুকেশনটা আসলে আমাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য, এটা একটু নতুন। আমরা কিছু ইউনিভার্সিটি জানি বাংলাদেশে অনলাইন এডুকেশন করায়, কিন্তু সামগ্রিকভাবে যদি এই বিষয়টা বলি, তাহলে আমরা অনলাইন এডুকেশন বলতে যেটা বোঝায়, আমার তার আগে আমি আসলে একটু বলি, আমার এখানে শ্রদ্ধেয় স্যার আছেন, অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। উনি আমার একজন গুরু এবং অভিভাবক, আমি গার্জিয়ান হিসেবে মনে করি। এবং আরেকজন আমার খুব কাছের মানুষ, প্রফেসর ডক্টর জহিরুল হক, অনারেবল ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস আছেন। এবং আমাদের যারা, বিশেষ করে যারা শুনছেন এই প্রোগ্রাম, তাদের সবাইকে আমি স্বাগত এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে অনলাইন এডুকেশন বলতে অনেক সময় আমাদের দেশে খুব এডুকেশনটাকে খুব ভালোভাবে দেখা হয় না, কিন্তু এই কোভিড-19-এ আমাদের একটা বিরাট পরিবর্তন আসবে। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বিরাট ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আগে যেভাবে আমরা চিন্তা করতাম যে আমাদের একটা বড় বা খুব একটা ভালো আর্কিটেকচারাল একটা ভিউ হলে হয়তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভালো হবে, এখন কিন্তু পুরা এই ভাইরাস আমাদেরকে পুরো একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন এনে দিচ্ছে। পরিবর্তন বলতে আমরা যেটা বুঝাই যে আসলে অনলাইন এডুকেশনটা আমরা যদি একটু চিন্তা করি, এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক। ভালো দিক বলতে এইভাবে যে আমরা যদি এই যে যানজটের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বাংলাদেশ বলতে সারা বিশ্বে কিন্তু এখন প্রায় 7.3 বিলিয়ন পিপল, এবং অনেক দেশেই কিন্তু এই বিভিন্ন ধরনের গাড়ি পলিউশন হচ্ছে। কিন্তু আমরা এডুকেশনগুলি কিছু আছে, যেমন থিওরিটিক্যাল কোর্স, সেই কোর্সগুলি কিন্তু আমরা অনলাইনে অনেক ভালো ভালো বিশ্বের সেরা ইউনিভার্সিটির সেরা প্রফেসরের মাধ্যমে এই ক্লাসগুলিকে নিতে পারি আমরা। এবং আমরা যেগুলি অ্যাপ্লাইড সায়েন্স, যেটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সেগুলির ক্ষেত্রে হয়তো আমরা ব্যবহারিক ক্লাস বা ক্লাসরুমে বা প্র্যাকটিক্যাল ল্যাবে আমরা নিয়ে ব্যবস্থা করতে পারি। এবং রিসার্চের ক্ষেত্রে আমাদের ল্যাব দরকার হতে পারে, কিন্তু কিছু কিছু থিওরিটিক্যাল ক্লাসের ক্ষেত্রে এই অনলাইন ক্লাসটা কিন্তু খুবই হেল্পফুল হবে। কারণ আপনি যেমন
আমি যদি বলি বিজনেস স্কুলে আমার হার্ভার্ডের একজন প্রফেসর দরকার, সে কিন্তু ওখান থেকে কিন্তু স্টার্ট লেকচারগুলি সে আমাদের দিতে পারবে। কারণ আমরা আমাদের দেশে আমরা এটা অনেস্টলি বলতে হবে যে আমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম স্কিল ক্যাপাসিটি বিল্ডিং করিনি আমরা। এডুকেশন সেক্টরে আমাদের অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু শিক্ষক হিসাবে পড়ানোর জন্য যেগুলি দরকার সেগুলি আমরা কোনো ট্রেনিং এর ব্যবস্থা করতে পারিনি। অন্যান্য সার্ভিসে যেগুলি থাকে, যে সুযোগ সুবিধা থাকে, তাদেরকে ট্রেনিং করানো হয়, আপগ্রেডেশন করানো হয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে সেইভাবে কোনো ট্রেনিং নাই। তো কাজেই এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের একটু ঘাটতি আছে, সেগুলি আমরা কিন্তু অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি। তবে সেক্ষেত্রে দেখতে হবে কোয়ালিটি কিনা। কোয়ালিটি এডুকেশন জন্য সেটা মেজারমেন্ট, আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্টের ব্যবস্থা করতে পারি। এজন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্রেডিটেশন বডি আছে, যেমন আমার শ্রদ্ধেয় স্যার তো নিশ্চয়ই জানবেন, বিজনেস স্কুলের জন্য এক ধরনের অ্যাক্রেডিটেশন আছে, ইঞ্জিনিয়ারিং এডুকেশনের জন্য ওয়াশিংটন অ্যাকর্ড আছে। তো এরকম যদি অ্যাক্রেডিটেশন বডি যদি আমাদেরকে এই কোর্স কারিকুলামগুলোকে যদি অ্যাপ্রুভ করে, তাহলে আমরা একটা হয়তো গ্লোবালি রিকগনাইজড একটা এডুকেশন দিতে পারবো। আরেকটি বিষয় আমি বলতে চাই যে আসলে যেহেতু দেখেন, আমরা যদি অনারেবল প্রাইম মিনিস্টারের ভিশন দেখি যে ডিজিটাল, উনি কিন্তু ডিজিটাল বাংলাদেশ অনেক আগেই ঘোষণা করেছেন, কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আমরা ওইভাবে ডিজিটালাইজ করতে পারিনি। এবং এই কোভিড-19 আমাদেরকে কিন্তু এই ডিজিটালাইজ করার জন্য কিন্তু সুযোগ তৈরি করে দিয়েছে। এবং আমি যদি বলি আমার ইউনিভার্সিটির কথা, সেক্ষেত্রে আমরা লাস্ট এই স্প্রিং সেমিস্টারে আমরা মোটামুটি প্রথম দিকে আমাদের জন্য একটু প্রবলেম হয়েছিল অনলাইন এডুকেশনে যাওয়ার জন্য। তারপরে আমরা মোটামুটি কোঅপ করে ফেলেছি এবং আমরা অনলাইন এডুকেশন আমাদের আইটি যে আছে, আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা একটা মোটামুটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করেছি। আশা করি সামারে আমাদের এই প্ল্যাটফর্মটা আরো স্ট্রং হবে এবং আমরা অডিও ভিজুয়াল এবং অনেক, আপনারা জানেন, অনেক কিছু অনেক অ্যাপস এর মাধ্যমে অনেক সুন্দরভাবে কিন্তু টিচাররা লেকচার দিতে পারে। আমি একটু উদাহরণ দেই, যদি প্রফেসর মাসুদ যদি একটা ইংলিশের ক্লাস নেয় আর একটা যদি লেকচারার যদি একটা ইংলিশের ক্লাস নেয়, তাহলে কিন্তু দুটার মধ্যে অনেক তফাৎ হবে। তো কাজেই অনলাইন এডুকেশনে কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, এখানে কস্ট ইফেক্টিভ এডুকেশন দেওয়া যাবে এবং অনেক ভালো ভালো শিক্ষককে এনে এই পড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। আরেকটি বিষয় আমার উপস্থাপন করা দরকার, যেমন আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, সেখানে আমি দেখেছি এবং আপনারাও জানেন, সেখানে কিন্তু কিছু ইনস্টিটিউশন আছে, ওরা কিন্তু একদম বিজনেস মাইন্ডে, ওরা কিন্তু বিজনেস নিয়ে এডুকেশনটাকে বিজনেস হিসাবে নিয়েছে। এবং সেখানে আমি দেখেছি, আমি একটা ইনস্টিটিউশনে গিয়েছিলাম ইন্ডিয়াতে, সেখানে রাত 2টায় রাত 3টায় ছাত্ররা তাদের ডর্ম থেকে অনলাইন এডুকেশনের জন্য অনলাইন হয়ে যাচ্ছে, প্রফেসররা ঢুকতেছে ক্লাসে, ওরা ক্লাস নিচ্ছে। কিন্তু আমাদের দেশে এটা হয়তো 2-1টা ইউনিভার্সিটি এরকম করতে পারেন, কিন্তু আমাদের সবাইকে এই শিক্ষাটা, ভালো শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষার মানটাকে আরো বাড়ানোর জন্য আমাদের মনে এই সমস্ত পদক্ষেপ নিতে হবে। আর কিছু বিষয় আর একটু আমি উপস্থাপন করতে চাই, যেমন আমাদের অনলাইন এডুকেশনের ক্ষেত্রে যেগুলি আমরা দরকার, যেমন আমাদের ডাটা অ্যাক্সেসিবল হতে হবে, ডাটাগুলি রিজনেবল প্রাইসে যেন আমরা গ্রামীণ ফোন বা এয়ারটেল, বাংলালিংক এগুলির কাছ থেকে যেন, এনাদের কাছ থেকে যেন আমরা খুব সহজলভ্য ভাবে এবং খুব অ্যাক্সেসিবল ডাটা যেন গ্রামে গঞ্জে যেন আমাদের ইন্টারনেট সুবিধাগুলি যেন আমরা পাই, সেটার ব্যবস্থা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় এই বিষয়গুলি যদি একটু নজর দেন, তাহলে আমার মনে হয় আমরা গ্রামে গঞ্জে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা এই এডুকেশনটাকে আমরা পৌঁছায় দিতে পারবো। এবং কিছু হার্ডওয়্যার দরকার হয়, আপনারা জানেন কিছু ডিভাইসের প্রয়োজন হয়। এই ডিভাইসগুলিকেও যদি আমরা একটা প্যাকেজের মাধ্যমে যদি আমরা যদি এগুলো ব্যবস্থা করতে পারি ছাত্রদের জন্য, তাহলে হয়তো আমাদের যেগুলি ফিনান্সিয়াল হার্ডশিপে আছেন যেগুলো ছাত্র বা আমাদের গার্জিয়ান, তারা হয়তো উপকৃত হবে। তো ধন্যবাদ প্রফেসর মাসুদ আমাকে কিছু বলার সুযোগ করার জন্য। পরবর্তীতে আরেকটু সুযোগ দিলে আমি আরো একটু কথা বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর কবির, আপনার কাছে অবশ্যই আবার ফেরত আসবো। এই মুহূর্তে আমি বলতে চাই, কারণ পাশ্চাত্য এবং প্রাচ্য এই এডুকেশন সিস্টেমের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, আমরা জানি। বিশেষ করে এখন যে ভার্চুয়াল এডুকেশন বলি, অনলাইন এডুকেশন বলি, এটা প্রাচ্যের সাথে পাশ্চাত্যের একটা ব্যবধান রয়েছে। আপনি যেটি বলেছেন যে টেকনোলজিক্যাল যে ডিফারেন্স, এখনো আমরা ওই জায়গায় পৌঁছতে পারিনি। সেই জন্য অবশ্যই আমাদের কিছু চ্যালেঞ্জেস তো অবশ্যই রয়েছে, কিন্তু কোভিড-19 এটি কিন্তু আমাদেরকে এক কাতারে এনে দিয়েছে। কোভিড-19 সারা পৃথিবীতে সব মানুষকে এই মুহূর্তে ঘরে বসিয়ে রেখেছে, কোনো মানুষ কিন্তু কোনো মানুষের সাথে মিশতে পারছে না। এই যে সোশ্যাল ডিস্টেন্সিং একটি অবস্থা, এই অবস্থার মধ্যে এই প্রাচ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন মানুষ ঘরে বসে থাকলে শুধু চলবে না, তাদেরকে চালিয়ে যেতে হবে। সেই জন্য একটি ব্যবস্থা করতে হবে, সেটি হচ্ছে আমাদের ভার্চুয়াল এডুকেশন। এবং সেই ভার্চুয়াল এডুকেশন নিয়ে আমরা কথা বলছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দুনিয়াতে, সমসাময়িক বিশ্বে। সেই পর্যায়ে এখন আমি কথা বলবার জন্য আমন্ত্রণ করছি প্রফেসর ডক্টর জহিরুল হক,
গুলাব এর ভাইস চ্যান্সেলর সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর জহিরুল হককে আমন্ত্রণ করছি সেই বিষয়ে কিছু বলবার। ধন্যবাদ মাসুদ ভাই। প্রফেসর ডক্টর জহিরুল হক। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। মান্নান স্যার আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন এখানে স্যার, ধন্যবাদ আমি আসতে পেরেছি। আমার সহকর্মী আছেন ডক্টর হুমায়ুন কবির, শুভ সন্ধ্যা সবাইকে। আর বিবিএফ কে অবশ্যই ধন্যবাদ জানাবো, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা করেন এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাবেন এবং একটু শিক্ষিত আরো কাজ করবেন। মাসুদ ভাই যে উদ্যোগ গ্রহণ করছেন এটা অত্যন্ত সমসাময়িক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে আমার বলতে হয় যে অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং কোভিড-19 এটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত, দারুণভাবে সম্পৃক্ত। আমরা যদি বলি যে কোভিড-19 আমাদের অনেক ক্ষতি করেছে, অনেক সমস্যায় ফেলেছে, অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়েছি, এটা সত্য, এটা অস্বীকার করা যাবে না। সেম টাইম আমরা কিন্তু কোভিড-19 এর কারণে আমরা অনেকগুলো সুযোগ হাতে পেয়েছি। যেমন উন্নত বিশ্বে অনলাইন শিক্ষা ব্যবস্থা আগে থেকে প্রচলিত আছে এবং যথেষ্টই মজবুত। কিন্তু আমাদের দেশে দুঃখজনকভাবে ছিল যে অনলাইন শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা খুব বেশি পরিচিত ছিলাম না। যদিও আমরা ইদানিং আওয়ামী লীগ সরকার 2009 সালে সরকার গঠন করার পর থেকে তারা যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিল, বছরে অনেক কাজ করেছে সরকার এবং সেটার সুফল আমরা পাচ্ছি। তো এই একটা উদাহরণ আপনাদেরকে দেব। বাংলাদেশের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, এই কোভিড-19 এর কারণে যে সমস্ত সুযোগ আমরা পেয়েছি, একটা হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। আপনি যদি দেখেন ঢাকা শহরে অনেক স্কুলে কিন্তু এখন নিয়মিতভাবে অনলাইনে ক্লাস চলছে, পরীক্ষা নিচ্ছে এবং তারা তাদের বাৎসরিক পরীক্ষাটা অনলাইনে নিয়ে তাদের পুরো বছর শেষ করতে যাচ্ছে। বাংলাদেশের অনেকগুলো ভালো স্কুল এইভাবে শেষ করছে। সুতরাং আই এম সো হ্যাপি দ্যাট ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এখন যদি আপনারা বলেন আমার কথা, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি একটা উদাহরণ দেব। ইউল্যাব 2007 সালে প্রথমে অনলাইন এডুকেশনের ট্রেনিং শুরু করি আমরা। আমাদের একজন নাম হচ্ছে নাসির খান, উনি এখন অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে আছে, আমাদের সহকর্মী। উনি অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমরা মডিউল ব্যবহার শুরু করেছি 2007 সালে এবং সে একটা কোর্স পড়াতো, কোর্সের নাম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সেই কোর্সটা 2007 সালে মডিউলের মাধ্যমে আমরা পড়ানো শুরু করি। তারপরে আমাদের শিক্ষকদের ট্রেনিং শুরু করি। এইভাবে আস্তে আস্তে কেউ একটা কোর্স, কেউ একটা লেকচার এইভাবে শুরু করতে থাকে। 2013 সালে ইউল্যাব ম্যাসিভ একটা ট্রেনিং দিই আমরা। ঘটনাক্রমে 2014 সালের জানুয়ারিতে একটা পলিটিক্যাল ক্রাইসিস হয়, আপনাদের যদি মনে থাকে, তখন আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। যাই হোক, সেই ক্রাইসিসে আপনার মনে আছে যে জানুয়ারি 2014 এবং ফেব্রুয়ারি 2014 দু মাসে পেট্রোল বোমা দিয়ে অনেক মানুষকে বিভিন্নভাবে আমরা জাতীয় হয়রানির শিকার হয়েছি। সেই মুহূর্তে মডুলের মাধ্যমে অনলাইন শিক্ষা ব্যবস্থা আমরা চালিয়ে গিয়েছিলাম। পুরা সেমিস্টার আমরা খুব সফলভাবে শেষ করেছিলাম, কারণ আমরা আমাদের অনলাইন শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু করেছিলাম 2007 সালে। এটা অবশ্যই আমাদের জন্য না, শুধু দেশের জন্য, দেশের উচ্চশিক্ষার জন্য একটা ইতিবাচক অনেক ইতিবাচক খবর। এবং শুধুমাত্র ইউরোপ না, মাসুদ আরো একটা কথা বলতেই হবে, শুধুমাত্র ইউরোপ না, আপনি দেখেন শুধুমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি পারেনি, শুধুমাত্র প্রাইভেট না, এখন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করছে অনলাইনে যাওয়ার জন্য। সুতরাং কোভিড-19 এবং অনলাইন এডুকেশন আপনি যে টপিকে এনেছেন, এটা অত্যন্ত সমসাময়িক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। তো আমি অত্যন্ত আনন্দিত যেরকম একটা সুন্দর টপিক আমি নিয়ে আসছেন, এটা নিয়ে আরো কথা বলবো, মান্নান স্যার বলুন। তো এই টপিক ভবিষ্যতে আসবে। আমরা প্রতিজ্ঞা করছি অনলাইন শিক্ষা ব্যবস্থা যে আমরা ধরেছি এটা ছাড়বো না, আমাদের দেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবো অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। ধন্যবাদ। প্রফেসর জহিরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। এখন আমাদের মধ্যে সবার শ্রদ্ধেয় এবং আমাদের মেন্টর বলে জানি
প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, পরিচয় করিয়ে দেবার কিছু নেই, তাকে সকলে চেনেন, শিক্ষা অঙ্গনের সবার মেন্টর বলা যেতে পারে। প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী ইউনিভার্সিটি অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সম্মানিত উপাচার্য। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনি এই কোভিড-19 এবং ভার্চুয়াল এডুকেশন বা অনলাইন এডুকেশনের প্রয়োজনীয়তা এবং তার সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে কিছু বলবার জন্য আপনি অত্যন্ত এমিনেন্ট একজন এডুকেশনিস্ট বাংলাদেশে। আপনি আপনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং প্রিয় ভাজন মাসুদ, আলোচনায় অংশগ্রহণ করেছেন তার আগে হুমায়ুন কবির, ইমিডিয়েট আগে প্রফেসর জহিরুল হক। উনি আমাকে অবশ্য কম বলে আমার উপর দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। তো আমি যে বয়োজ্যেষ্ঠ নিঃসন্দেহে, সেই হিসাবে যে আমি যে একটা জ্ঞানে জ্যেষ্ঠ সেই কথাটা কিন্তু আমি ক্লেম করতে পারবো না। আর বিশেষ করে এই আইসিটির ব্যাপারটা তরুণ প্রজন্মের একচেটিয়া এখতিয়ার। তো আমি তো সেই হিসাবে তরুণ নই, আপনারা সবাই জানেন। তবুও আমি এই অনলাইন এডুকেশনের উপর কিছু কাজকর্ম করেছি। প্রথমে বলি যে যখনই করোনা ভাইরাসের আবির্ভাব ঘটলো, আমরা কিন্তু অনলাইন কার্যক্রম 18 মার্চ তারিখ থেকে শুরু করে দিচ্ছি। 18 মার্চ তখনও ইউজিসি আমাদেরকে অনুমতি দেয় নাই। আমরা কাজটা শুরু করে দিয়ে ইউজিসির কাছ থেকে অনুমোদন নিয়েছি। পরবর্তীতে ইউজিসি সম্মত হয়েছে যে সব কয়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি অনলাইন কার্যক্রম চালাতে চায় তাহলে ইউজিসি তাদেরকে অনুমোদন দিয়েছে। আমরা সেইভাবে অনুমোদন পাচ্ছি এবং এক সেমিস্টার তো আমরা অলরেডি করে নিলাম, আর ভবিষ্যতের সেমিস্টারগুলো আমরা অনলাইনে করব বলে ধারণা করছি। তো আমরা যখন শুরু করলাম আমাদের খুব ব্যাক পেতে হয় নাই, কারণ আমরা কিন্তু এর আগের থেকে ভার্চুয়াল এডুকেশন, বর্ডারলেস এডুকেশন, স্লিপলেস এডুকেশন ওইটাকে বলা হয় থাকে, সেই সম্পর্কে তো কিছু প্রস্তুতি আমরা আগেই নিয়েছিলাম। কারণ ইতিমধ্যে বিশ্বের প্রায় শখানেক বিশ্ববিদ্যালয় তো অনলাইন কার্যক্রম করছে এবং নাম করা শখানেক বিশ্ববিদ্যালয় অনলাইন কার্যক্রম পরিচালনা করছে। আমরা এই আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়ে এবং আধুনিককালে আমরা বিজ্ঞ মানুষের জ্ঞানটা বড় করার জন্য একটা পথ অন্বেষণ করছিলাম। এবং এই সময়ের মধ্যে যে করোনা এসে উপস্থিত হতে এক সময় দেখা গেল যে কি যেন সাপে বর খানিকটা হয়েছে। যদিও মানুষ আমাকে আসলে ধিক্কার দেবে যদি আমি করোনাকে বলে বর বলি আর কি, সেটা নয়, কিন্তু তবুও আমাদের প্রস্তুতিটা কিছুটা ছিল, আশা মাত্রই আমরা টেক আপ করতে পেরেছি। প্রশ্ন হচ্ছে কি, এই যে অনলাইন বা ভার্চুয়াল এডুকেশনের জন্য অনেকদিন যাবতে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল। সেই সময়ের ভিতরে একবার একটা সমস্যা তোলা হয়েছিল যে ছাত্ররা রেজিস্ট্রেশন ছাড়াই পড়াশোনা করতে পারবে, আর তাহলে তো পয়সা কড়ি দেবে না। পয়সা কড়িটা কিভাবে আদায় করবো এই সম্পর্কিত প্রশ্ন ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো তো উত্থাপিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে রেজিস্ট্রেশন ছাত্রদের প্লাস ছাত্রদের কাছ থেকে পয়সা আদায় করার যথেষ্ট উপায় রয়েছে। আমি জানি যে এই দুর্যোগময় মুহূর্তে ছাত্রদের কাছ থেকে আমরা খুব চাপাচাপি করে নিই। ছাত্রদেরকে আমরা বলে দিয়েছি যে বাবা যতটা পারো তোমরা দাও, কারণ আমরাও সংকটের মধ্যে আছি, তোমরাও সংকটের মধ্যে আছো, অতএব দুইজনে যখন একই রকমের সংকটে পড়েছি যে যতটা পারো সেটা ফিটি দিয়ে থাকো। যাই হোক, আমরা শুরু করলাম সেইভাবে। প্রথম দিকে যে আমাদের এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও সেই পেমেন্টের অসুবিধার কথাটা উঠেছে। আমাদের এখানে অলরেডি আমাদের এই প্রিয় হুমায়ুন কবির এবং প্রফেসর জহিরুল হক উভয়ই কিন্তু আপনার এই অনলাইন এডুকেশনের বিভিন্ন সুযোগ সুবিধাদি সম্পর্কে বর্ণনা করেছেন। আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জায়গা দিতে পারছে না। একই রুমের মধ্যে যেখানে থাকার কথা হলো একজন, সেখানে হয়তো 7 জন 8 জন 9 জন পর্যন্ত থাকে। ওই ভার্চুয়াল এডুকেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, যে ওই তাদের কোনো অ্যাকোমোডেশনের প্রয়োজন নাই। ভার্চুয়াল এডুকেশন কালো অনাহুত ছাত্ররা অনাহুত ছাত্ররা তো আরো যেমন আপনার এই গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, তারপরে আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আপনাকে
এসি দিতে হচ্ছে, লিফট দিতে হচ্ছে, জেনারেটর দিতে হচ্ছে, এসব কিছু দেওয়া লাগবে না। আর কথা হচ্ছে যে এই কারণে যে আপনার খেলার মাঠ লাগবো, তারপরে হচ্ছে আপনার লাইব্রেরি, বড় সড়ো আকারের লাইব্রেরি লাগবো, তারও প্রয়োজন নাই। কিন্তু তারপরও অ্যাডভান্টেজটা কি, এইসব না থাকলেও অসুবিধা নাই, কারণ আমরা বিশেষ করে ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্বের জ্ঞানটাকে আমরা আসলে এখানে আনতে চাচ্ছি। সেই হিসাবে অনলাইন এডুকেশনের মাধ্যমে বিশ্বের বড় বড় পণ্ডিত ব্যক্তিত্বের সংস্পর্শে আসা আমাদের পক্ষে সম্ভব, এবং সেটা আমরা করতে পারি। আমাদের এখানে আমরা ভেবেছিলাম যে অনলাইন এডুকেশনটাকে ওয়েলকাম জানাবে পাবলিক ইউনিভার্সিটি প্রথমে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম পাবলিক ইউনিভার্সিটি সেটা ওয়েলকাম করে নাই, এবং আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রায় সবকটি আপনার অনলাইন এডুকেশন শুরু করেছে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে আপত্তি করা হয়েছে যে ছেলেপেলেরা দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ইন্টারনেট সুবিধা নাই, ইলেকট্রিসিটি অসুবিধা রয়েছে, আরো অনেক কথা। কিন্তু দেখা গেল যে ইলেকট্রিসিটি আমরা যা উৎপাদন করি তার 43% শুধুমাত্র ব্যবহার করি, বাকিটা অব্যবহৃত রয়ে যাচ্ছে। ব্রডব্যান্ড যে আপনার রয়েছেন, সেটারও আমরা বিশাল অংশ এখন পর্যন্ত আনইউজ রয়ে গেছে। সেই ইউজটা আমরা করতে পারি। এখানে সরকার কিছু সাহায্য করবে, ইউজিসি কিছু অবশ্যই সাহায্য করছে। ওই ইউজিসি বলেছে তার বিডি র্যাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে A to Z যে কার্যক্রমটা রয়েছে, এরা আমাদেরকে যথেষ্ট সাহায্য করতে পারে। গ্রাম অঞ্চলে বা শহরেও গরিব মানুষের সন্তানদের জন্য ল্যাপটপ বা ওই যে আপনার মোবাইল ফোন, সেটার একটা অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো প্রোভাইড করার জন্য আমরা প্রস্তুত রয়েছি বলে আমার ধারণা হচ্ছে। ইতিমধ্যে ইউজিসি চেয়ারম্যান শহীদুল্লাহ সাহেব কিছু তথ্য সংগ্রহ করেছেন। ও তথ্য সংগ্রহ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কার কি অসুবিধাটা হচ্ছে, সেই অসুবিধাটা দেখে সুবিধা বিধান করবে, এবং ওই যে আপনার বলেছেন আনুষঙ্গিক সুবিধা দিয়ে স্ট্রাকচারাল ফেসিলিটি যেগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করার জন্য টাকা পয়সা হয়তো বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেবে। আমি আবারও ফেরত আসতেছি, পাবলিক ইউনিভার্সিটিতে অনেক ক্ষেত্রে ওরা নেতৃত্বের অবস্থানে রয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সহিত দেখি। আমার নিজের বিশ্ববিদ্যালয় তো পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে জীবন কাটিয়ে আসলাম প্রায় কত বছর, 46 বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। এখন আমি মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে লিড নেওয়া প্রয়োজন ছিল, কারণ লিড নিলে এরা অন্যদেরকে পথ দেখাইতে পারতো, অন্যরা তাদেরকে অনুসরণ করতে পারতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দেখা গেল যে দুটো প্রসঙ্গ তুলেছে। একটা হচ্ছে যে এই সিস্টেমের মাধ্যমে নাকি পরীক্ষাটা দিলে নকলে ভরে যাবে। আরে পরীক্ষার সিস্টেমও তো আমরা পরিবর্তন করে ফেলেছি। আগের মতো কি আমরা ষান্মাসিক পরীক্ষা নেই না বার্ষিক পরীক্ষা নেই, আমাদের মূল্যায়নের জন্য অনেক ধরনের পদ্ধতি প্রক্রিয়া রয়েছে। হ্যাঁ, একটা অসুবিধা রয়েছে, সেটার নাম হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এই অনলাইনেও প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া সম্ভব। আর যখন দেখা যাবে যে অবস্থার উন্নয়ন ঘটবে, তখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর জন্য আমরা অফলাইনে চলে আসবো। আমরা মোটামুটি ভাবে ভবিষ্যতে আমাদের অল্টারনেটিভ অনলাইনও থাকবে না, অফলাইনও থাকবে না, মাঝামাঝি আমরা বোধহয় একটা জায়গায় চলে আসবো যেটাকে মিক্স পদ্ধতি বলা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক আরো আপত্তি করেছেন যে এর মধ্যে হিউম্যান টাচ থাকে না। আরে হিউম্যান টাচ তো থাকে না লক্ষণীয়ভাবে, স্কুলগুলোতে হিউম্যান টাচ খুব এসেনশিয়াল, ইউনিভার্সিটি লেভেলে হিউম্যান টাচ খুব হিউম্যান টাচ। আবারও বলছি, বিশ্ববিদ্যালয় লেভেলে হিউম্যান টাচের খুব একটা প্রয়োজন হয়, সেটা অন্য লেভেলে হিউম্যান টাচের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এই প্রসঙ্গটা তুলে যে এটা হিউম্যান টাচ বিবর্জিত, তাই সেই জন্য আমরা অনলাইন কার্যক্রমে যাব না। কি করব, 1 বছর 1.5 বছর যত সময় লাগে না কেন, করোনা বিদায় হলে তারপরে আমরা শুরু করব। করোনা বিদায় হবে না, সরি, যেটা সমস্যা হয়েছে যে করোনা বিদায় হবে না, অন্তত পক্ষে বিদায় হতে আমাদের দেশে বিদায় হতে 2 বছর সময় লাগবে। এই 2 বছর সময়ের মধ্যে পৃথিবী এমন গতিতে এগিয়ে যাবে একটি ধারায় যে আমরা আবার ট্রেডিশনাল একাডেমিক অ্যাক্টিভিটির দিকে ফিরে যাওয়ার আর কোনো উপায় থাকবে না। মোট কথা হচ্ছে আমাদেরকে হয় অ্যাবসলিউটলি অনলাইনে চলে যাবে, হুইচ ইজ পসিবল ইন কেস অফ দ্য সোশ্যাল সায়েন্সেস, কমার্স এডুকেশন, বিজনেস এডুকেশন, অথবা এ মিক্সচার অফ the traditional plus the online, যেখানে নাকি প্র্যাকটিক্যালের লোকটা বেশি আছে সেখানে কিন্তু একটু করা। আর পরীক্ষার মূল্যায়নের প্রশ্ন, আমি জানি যে আমার নিজের মূল্যায়নের ক্ষেত্রে আমি দেখেছিলাম বহু রকমের মূল্যায়ন আছে। আপনার যখন প্রজেক্ট রিপোর্ট সাবমিট করা হচ্ছে, কুইজ
ক্লাসে চালানো হচ্ছে, সারপ্রাইজ টেস্ট দেওয়া হচ্ছে, তারপর মানে ইভ্যালুয়েশন বা মূল্যায়নের অনেক রকমের পদ্ধতি প্রক্রিয়া আমরা এখন গ্রহণ করছি। সেই ক্ষেত্রে আগের দিকে যদি খেয়াল রাখি তাহলে পরীক্ষার হলে নকল করার জন্য আমি যদি ওপেন বুক পরীক্ষা দিয়ে দিই, টাইম দিয়ে দিই, সেই টাইমের ভিতরে যদি ছাত্রের সাবমিশন করে সেটাকে আমি মূল্যায়ন করি। আমার মনে হচ্ছে যে আপাতত প্রতিবন্ধকতা বলে তেমন কিছু নেই, তবে ওই যে ব্রডব্যান্ড আপনার যে ইন্টারনেট ফেসিলিটিসটা, অনেকে বলেন যে ইন্টারনেট ডাটাটা কেনার জন্য গ্রামের দরিদ্র ছেলেপিলে এটা ক্রয় করতে পারে না। আমি একমত। আগে তো বলা হতো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সব বড় লোকের সন্তান পড়াশোনা করে। এবার সারা বাংলাদেশ, আমার সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য কলিগস যারা রয়েছেন তারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক গরিবের সন্তান পড়াশোনা করেন, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা এমন সব অ্যারেঞ্জমেন্ট রেখেছি যাতে নাকি দরিদ্র মানুষের সন্তানরা বসবাস করতে পারে। আমাদের স্লোগানটা হচ্ছে যে তোমার বৃত্ত না থাকলেও চলবে, যদি তোমার মেধা থাকে এবং আগ্রহ থাকে চলে আসো, তোমাকে আমি পড়ার দায়িত্ব নিয়েছি। সেটা তো ভবিষ্যতে এই কথাও অচল হয়ে গেল যে শুধুমাত্র ধনীর ছেলেরাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেটা সঠিক কথা নয়। আর গরিবের ছেলেরা যে একান্তই সুবিধা পাবে না এমনটিও নয়, কারণ সরকারও আগেই আসছে, ইউজিসি বোধ একটা ঋণ পেতে যাচ্ছে খুব সহসায়, যে ঋণের মাধ্যমে আপনার ছাত্রছাত্রীদের যাদের ল্যাপটপ নাই, যাদের নাকি আপনার মোবাইল ফোন নাই, তাদেরকেও সেটার ব্যবস্থা করার জন্য ফ্যাসিলিটিস ক্রিয়েট করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে প্রশ্ন রয়েছে যে কোন পার্টিকুলার পোর্টালটা আমরা ব্যবহার করবো, এটা নিয়ে কিন্তু এখন কথা রয়েছে। আমরা প্রথমে গুগলস ব্যবহার করেছিলাম, তারপরে তো দেখা গেল যে গুগলস ব্যবহার না করে মুডল ব্যবহার করাটা অনেক বেশি বাঞ্ছনীয়। আজকে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে যারা নাকি প্রাইমারি লেভেলেও পড়াশোনা করে সেখানেও 100% ছাত্রছাত্রী চাচ্ছে, আজকের একটা লেখাতে রয়েছে 100% ছাত্রছাত্রী চাচ্ছে যে তারা অনলাইনে পড়াশোনা করবে। তো ধন্যবাদ, আমি তো অনেক দীর্ঘ সময় নিয়েছি, ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে করোনা 2 বছরে যাবে না, বা এরকম একটা ইঙ্গিত করেছেন। যদি না যায় তাই কি হবে? আমাদেরকে এখন একটি সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে, শুধু প্রসারী একটি ব্যবস্থা করতে হবে। সেই পর্যায়ে আমি এখন জি স্যার জি স্যার আপনার কাছে অবশ্যই আসবো, একটু পরে স্যার আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু প্রফেসর কবিরের কাছে জানতে চাই। কবির কিন্তু ইঞ্জিনিয়ার, প্রফেসর কবির ইজ ইঞ্জিনিয়ার। তো এখন এই যে আমাদের যে ব্যান্ডউইথ ইন্টারনেটের, এই ব্যান্ডউইথে অনেক সময় কথা বলতে গেলে যেমন আমরা কথা বলছি সাউন্ড ডিস্টার্ব করছে, আরো অনেক কিছু ডিস্টার্ব করছে। এই পর্যায়ে আমাদের সরকারের এবং আমাদের যারা ইন্টারনেট যারা সাপ্লায়ার, তাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে। এবং যদি ইন্টারনেটের ব্যান্ডউইথ না বাড়ানো যায়, আমাদের 4G 5G এই সিস্টেমে যদি না ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু আমরা আমাদের এই অনলাইন এডুকেশন বা ভার্চুয়াল এডুকেশন সেটা কিন্তু সুচারুরূপে আমরা করতে পারবো না। যখন ইন্টারাপ্টেড হয় কোনো সাউন্ড বা কোনো কিছু, তখন আমরা ঠিক বুঝতে পারি না, প্রপারলি আমরা নিতে পারি না। সেজন্য আমাদের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম, সেটা কিন্তু আমরা সরাসরি আবার কোয়েশ্চেন করতে পারি। তো সেই জন্য প্রফেসর কবির আমি জানতে চাইবো এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ প্রফেসর মাসুদ, ধন্যবাদ প্রফেসর মাসুদ আমাকে আবার বলার সুযোগ দেওয়ার জন্য। আমি তখনও বলেছিলাম এবং আমাদের শ্রদ্ধেয় মান্নান স্যার আমাদের বলেছে যে আসলে এই ডাটা, আমি একটু আগেও আমার প্রথম বক্তব্যে আমি বলেছিলাম যে ডাটাগুলি অ্যাক্সেসিবল করতে হবে, এবং আমাদের যে ব্রডব্যান্ড সুবিধা বা ইন্টারনেট সুবিধাগুলি খুব গ্রামে গঞ্জে যেন আমরা খুব সুন্দরভাবে, কারণ এটা রিজনেবল। স্যার হয়তো আমার সাথে একমত হবেন যে আমরা যখন অনলাইন এডুকেশনটা শুরু করি, অনেক ছাত্রছাত্রী আমাদেরকে এই ধরনের বলছে যে আমি গ্রামে ইন্টারনেট পাই না, এবং আমিও দেখেছি যখন আমি আমার গ্রামে যেতাম, গ্রামে ওইভাবে ইন্টারনেট সুবিধাটা ফ্যাসিলিটিসটা পেতাম না। তো সেক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী উনি, আমি প্রথমে বলেছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই, এবং আমরা এই অ্যাডভার্স সিচুয়েশনটাকে আমরা অপরচুনিটি হিসাবে কাজে লাগাতে চাই। এই অপরচুনিটি বলতে যে এখন আমরা, স্যার যেটা আমাকে বললেন, মানন স্যার যেটা একটু আগে বললেন, যে আসলে এখন অফলাইন এডুকেশনটাকে প্রাধান্য কমে যাবে। আমি অনেস্টলি বলি যে 10 to 15 ইয়ার্স, হয়তো আমি আমার কথা আমি জানি না, বাট আমি প্রেডিকশন করতেছি এই ভাইরাস সহজে যাবে না, এবং আমাদের এই সোশ্যাল ডিস্টেন্স আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। এবং আমি একজন ছাত্র হিসাবে আমি খুব জানি না, বাট যতটুকু বুঝি যে সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে মানুষের জন্য, সবার বাঁচার জন্য,
হেলথের জন্য, সবার জন্য ভালো। এখন পরিবেশকে আমরা এমন ভাবে নষ্ট করে ফেলেছি, এই পরিবেশকে সুন্দর করার জন্য আমাদের সবার কিন্তু একটা দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ থেকেই আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, আমাদেরকে বেশি পলিউশন করা যাবে না, এবং অনলাইন এডুকেশনটাকে আমাদের ইফেক্টিভ করতে হবে। আমি যেটা বলতে চাই যে প্রতিটা সেক্টরে সরকার একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে, গার্মেন্ট সেক্টরের জন্য 5,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু ভেরি আনফরচুনেট যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরনের কোনো প্যাকেজ কিন্তু ঘোষণা করা হয়নি। অথচ এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেকগুলি ছাত্রের বাইরে যাওয়া থেকে কিন্তু অনেকটা কমে দিয়েছে। যেখানে আগে 80% স্টুডেন্টরা বাইরে যেত, এখন হয়তো 4 to 5% স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনার জন্য যাচ্ছে। সুতরাং আমাদের এখানে অনেক খরচ কমিয়ে দিচ্ছি, $বিলিয়ন আমরা সেভ করতেছি, কিন্তু এই সেক্টরকে আমরা ওইভাবে, আমি জানি না, আমাদের সরকারের উচিত হবে এই সেক্টরটাকে একটু কনসেন্ট্রেশন দেওয়া, এই সেক্টরের প্রতি, এই সেক্টরকে অ্যাড্রেস করা। যেমন অ্যাড্রেস বলতে আমি যেটা বলতে চাই, আমার শ্রদ্ধেয় মান্নান স্যারও বলেছে যে হার্ডওয়্যার যে বিষয়গুলি, যেমন একটা ল্যাপটপ, আইপ্যাড বা আইট্যাব যেটাই হোক না কেন, এগুলোর জন্য ওই কোম্পানির সাথে চুক্তি করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে যেন একটা চুক্তি হয় যে আমরা যেন খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা যাদের নিডি, যাদের প্রয়োজন আছে তাদেরকে আমরা যেন দিতে পারি। আর আমি বারবার বলছি যে বিভিন্ন কোম্পানি যেগুলি ডাটা দিচ্ছেন, এই ডাটাগুলি যেন আমরা খুব অল্প প্রাইসে পেতে পারি। এবং আরেকটা বিষয়, আমি কালকে একটা ওয়েবিনার করব বঙ্গবন্ধু স্যাটেলাইটের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহজাহান সাহেব, ওনাকে নিয়ে আসবো, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদেরকে, এই ব্যান্ড বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদেরকে কিভাবে আমাদের কাজে লাগাতে পারি সেটাও আমরা চিন্তা ভাবনা করতে পারি। তো কালকে হয়তো ওনার সাথে আমি ওয়েবিনারে ওনার সাথে এই বিষয়ে ডিসকাস করব। বাট আমার কথা হচ্ছে আমাদের অনলাইন এডুকেশনটাকে খুব ইফেক্টিভ করতে হবে এবং কোয়ালিটেটিভ করতে হবে। এবং আমরা যদি অফলাইনও যাই, সেক্ষেত্রে অফলাইন যাওয়ার পর অনলাইনে আমরা আন্ডারগ্রেড কোর্সগুলি করাতে পারবো কিনা, সেক্ষেত্রে আমরা সরকারের সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। ধন্যবাদ প্রফেসর মাসুদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। প্রফেসর হুমায়ুন কবির, আপনি যথার্থ বলেছেন, সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলেছেন। আমি একটু আপনার কাছে একমত হয়ে একটু অন্যভাবে বলি। সোশ্যাল ডিস্টেন্সিং ভালো অবশ্যই, কিন্তু একটি বিষয় আমরা জানি, আমরা সবসময় হ্যান্ডশেক করে অভ্যস্ত, আমরা হাত দিয়ে অভ্যস্ত। কোনো ঘনিষ্ঠ মানুষের সাথে দেখা হলে আমি সাথে সাথে জড়িয়ে ধরি, তাদের সাথে হ্যান্ডশেক করি। সেরকম অবস্থা থেকে বেরিয়ে যায় প্যান্ডেমিক আমাদেরকে সেই ট্রেডিশনাল সিস্টেম থেকে, বা আমাদের যে চিরাচরিত যে আমাদের ভাব বিনিময়ের যে মাধ্যম ছিল, সেই জায়গা থেকে আমাদেরকে অনেক অন্য একটি কর্মে আমাদের ফেলে দিয়েছে। এই জন্য রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে যে এই অবস্থা থেকে যাতে আমরা বাঁচতে পারি। রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, অবশ্যই করতে হবে। তবে আমি বলবো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যত মেন্টালি, অনেকে কিন্তু মেন্টালি সেই স্ট্রেস থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়ে আমি প্রফেসর ডক্টর জহিরুল হকের কাছে জানতে চাইবো যে আমরা কিন্তু এই সিচুয়েশনে একটা স্ট্রেসের মধ্যেও থাকি। সেই স্ট্রেস থেকে বাঁচার জন্য আমরা অনলাইন এডুকেশন নিয়ে অনেক কথা বলেছি, আমরা ডিস্টেন্সিং নিয়ে কথা বলেছি। এখন প্রফেসর জহিরুল হকের কাছে জানতে চাইবো যে আমরা এই স্ট্রেস থেকে বাঁচার জন্য আপনার কাছে কোনো টিপস আছে কিনা। প্রফেসর ডক্টর জহিরুল হক। থ্যাংক ইউ মাসুদ ভাই। আমি তিনটা বিষয় খুব বলবো। একটা হচ্ছে যে আপনি ডক্টর কবিরকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন, সেখানে আমি কিছুটা কথা যোগ করব। সেটা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে। আমার মনে হয় সারা বাংলাদেশে আমাদের যে নেটওয়ার্ক এই মুহূর্তে বিদ্যমান আছে, সেটা কিন্তু অনলাইনের শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য যথেষ্টই ভালো। এবং কেউ যদি বলে আমাদের দেশের নেটওয়ার্ক যথেষ্ট না অনলাইন এডুকেশনের জন্য, সেটা আমি অবশ্যই বিশ্বাস করব না। কারণ আমরা সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা আছে, এবং সেই শিক্ষার্থীরা আমরা কিন্তু আমেরিকা থেকে ভাড়া বাংলাদেশের সন্তান, গ্রামের সন্তানেরা আছে, এবং তারা আমাদের গত সেমিস্টারে প্রায় 90% মতো শিক্ষার্থীরা অনলাইন এডুকেশন খুব সফলভাবে করেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে 3G আছে, উপজেলা লেভেলে 2G আছে, গ্রাম লেভেলে 2G আছে। সুতরাং ঢাকা শহরের মতো মেগা সিটিগুলোতে আমরা অবশ্যই জুম এবং গুগল ক্লাসরুম মোবাইল ব্যবহার করে ক্লাস করতে পারি। রিমোট এরিয়া যেগুলো, এই গ্রাম থেকে আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে ক্লাস পরিচালনা করতে পারি। সুতরাং আমরা যদি শুধু সাহস রাখাটাই যথেষ্ট আমাদের এই মুহূর্তে অনলাইন এডুকেশন শুরু করার জন্য, এবং সেটা আমরা করছি এবং খুব সফলভাবে আমরা শেষ করতে যাচ্ছি এবং এখনো চালিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা সরকারের কাছে সহযোগিতা কমিশনের কাছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাবো যাতে নেটওয়ার্কটা আরো ভালো হয়, আরো স্পিডি হয়, যাতে করে আমার বাচ্চারা আরো ভালো স্পিডে নেটওয়ার্ক পায়
এবং তারা যাতে আরো স্বাচ্ছন্দ্যে টিচিং এন্ড লার্নিং এ অংশগ্রহণ করতে পারে, সেটা অবশ্যই পারবে। কিন্তু কেউ যদি বলে আমাদের নেটওয়ার্ক অনলাইন এডুকেশনের জন্য উপযোগী না, সেটা কিন্তু ঠিক না। আমরা একটা সার্ভে করেছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা চলমান থাকা অবস্থায়। সার্ভেতে দেখা গেছে আমাদের মাত্র 5% ছেলে মেয়ে বলেছে যে তারা মোবাইলের মাধ্যমে পড়তে পারে এবং তাদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তারপরে তারা বলেছে তারা ফেসবুক গ্রুপের মাধ্যমে অনলাইন এডুকেশন চালিয়ে যেতে পারছে। সুতরাং অনলাইন এডুকেশনের জন্য আমাদের যে এই মুহূর্তে নেটওয়ার্ক আছে সেটা চলমান এডুকেশন চলমান রাখার জন্য যথেষ্ট, এটাকে ভালো করার জন্য অবশ্যই প্রচেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, দেখেন আমরা যদি সরকারি বিশ্ববিদ্যালয়ে কেন অনলাইন এডুকেশন আসতেছি না সে বিষয়ে আমি বলবো না। আমি বলছি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যে এই মুহূর্তে এগিয়ে না আসতাম তাহলে কি ক্ষতিটা হতো বেশি। আমাদের বাচ্চারা ঘরে বসে বোরিং হয়ে যেত, তারা অবশ্যই তারা হতাশ হয়ে যেত। তারা কি করতো, দিনের পর দিন মাসের পর মাস তারা কি করতে বলেন, তারা ফেসবুক দেখতো বা অন্য কিছু করতো। সেটা বাদ দিয়ে তারা এখন শিক্ষার সাথে সম্পৃক্ত আছে। এটা কি আমাদের কিন্তু অনেক বড় একটা পাওনা না? তো সেটা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা অনলাইন এডুকেশনটা চালু রেখে সেই সহযোগিতাটা দেশকে করেছি, দেশের জাতিকে করেছি, আমাদের নতুন প্রজন্মকে করেছি। সুতরাং আমরা যদি একটু সাহস করি, আমাদের দেশ বেনিফিট হবে, আমাদের জাতি বেনিফিট হবে, আমাদের নতুন প্রজন্ম বেনিফিট হবে। তারা সবসময় সম্পৃক্ত থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনলাইন এডুকেশনে আগে যদি তারা 4টা কোর্স নিত মাসুদ ভাই, এখন তারা 5টা করে কোর্স দিচ্ছে। কারণ তারা বলছে আমাদের এখন বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং আসার যে সময়টা সেটা আমাদের বেঁচে যাচ্ছে। সুতরাং আমরা 4টা না, অনেক শিক্ষার্থীরা 5টা করে কোর্স নিয়েছে, কারণ তাদের যথেষ্ট সময় আছে। সুতরাং অনলাইন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আশীর্বাদ হিসাবে মানে দেখা দিয়েছে এবং সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে যে ইটস ডুয়েবল এন্ড ইউ ক্যান ডু ইট and we have successfully done it. লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো, আপনি যে প্রশ্নটা করেছেন যে ওরা যে একটা স্ট্রেসের ভিতরে আছে সেটা দূর করার জন্য কি করা যায়। আমার বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আমি দিয়ে বলতে পারি, আমার বিশ্ববিদ্যালয়ে অনেক বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ধরেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস আছে এবং সেখানে কাউন্সিলিং সেন্টার থেকে বাচ্চাদের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো দেখার জন্য। তো আমরা আমাদের শিক্ষার্থীদের মেন্টাল হেলথ এবং মেন্টাল ফিটনেসটা দেখার জন্য আমরা সার্ভে করতাম, আর কি সমস্যা আছে, তাকে কোন ধরনের সাপোর্ট দেওয়া লাগবে। আমরা বেসড অন দ্য ফিডব্যাক দ্যাট উই গট ফ্রম দ্য স্টুডেন্ট উই হ্যাভ টেকেন ইনিশিয়েটিভ। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ সমস্যা শুনেছি, সেই সমস্যা অনুসারে আমাদের যে কাউন্সিলররা আছে তারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন সেশন করেছি। মানসিক সুস্থতার জন্য কি কি ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের নিতে হবে, শিক্ষকদের কি কি ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে, শিক্ষার্থীদের স্ট্রেস ফ্রি থাকতে হলে কি করতে হবে, এই ধরনের উপর আমরা সিরিজ অফ সেশনস উই হ্যাভ কন্ডাক্টেড বাই দ্য এক্সপার্ট। আমাদের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ আছে, বাচ্চাদের জন্য আছে একটু বিশেষজ্ঞ এবং অ্যাডাল্টদের জন্য আলাদা বিশেষজ্ঞ আছে। তারা অনলাইনে এই ধরনের সেশন রান করে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে গেছি এবং চলমান আছে। আমি বিশ্বাস করি অনলাইন শিক্ষার ব্যবস্থা আমরা যেটা শুরু করেছি এটা বিবিধ যেটা বললেন যে প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলো করেছে এবং বাংলাদেশের অনেক নাম করা স্কুল পর্যায়ে এই অনলাইন শিক্ষা কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে। তো অত্যন্ত একটা সফল উদ্যোগ এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল গ্রহণ করেছে এবং সফলভাবে চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে জাতিভাবে দেশভাবে এবং সারা বিশ্বভাবে ও অনলাইন শিক্ষা ব্যবস্থার সফলতা কামনা করে এবং সরকারকে আরো সহযোগিতা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্যায়ে শেষ করছি। আবার উত্তর দেবো। মাসুদ ভাই ধন্যবাদ। আপনি যথার্থ কথা বলেছেন। আমরা জানি যে বাংলাদেশ এই সরকার ক্ষমতায় আসার পর সাম্প্রতিক বছরগুলোতে যে উন্নতি হয়েছে, ডিজিটাল বাংলাদেশের যে উপকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ছেলে সজীবদের জয়, তার মাধ্যমে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন এসেছে। আমরা নিজেরাও কিন্তু ভাবিনি বাংলাদেশ এত অল্প সময় বাংলাদেশে এরকম একটি পরিবর্তন আসবে। আমরা উইটনেস করেছি যে এত কম সময়ের মধ্যে আমরা একটি ডিজিটাল বাংলাদেশের স্থাপন করতে পেরেছি এবং সেই জন্য যেটি এখন সর্বাগ্রে যেটি দরকার, সরকার যে অনুধাবন করতে পেরেছেন সেই জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।
কিন্তু এখন যে প্র্যাকটিক্যাল কিছু চ্যালেঞ্জেস রয়েছে সেগুলো তো অস্বীকার করা যাবে না। এখনো আমরা অনেক উন্নতি হয়েছে নিঃসন্দেহে, বাট ইট ইজ নেভার এনাফ। আমাদের আরো উন্নতি দরকার। এই সময় এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা মনে করি যে এই ডিজিটালাইজেশনে বা এই অনলাইন এডুকেশনের প্রয়োজনীয়তা এখন আর বাড়িয়ে বলবার দরকার নাই। আজকে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করবার পরে বহু বন্ধু বান্ধব সকলে বলেছে এটি অত্যন্ত টাইমলি ইনিশিয়েটিভ। এটা কেন বলেছে? যে এটা মানুষের ডিম্যান্ড। মানুষ এখন এক্সপিরিয়েন্স করছে এভরিডে যে মানুষের কাছে কন্ট্যাক্ট করতে পারছে না। কি করছে? এই ভার্চুয়াল বা ডিস্ট্যান্ট যোগাযোগ করছে। এই যোগাযোগের মাধ্যমে আমরা সারা বিশ্বে, শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, এখন পুরো পৃথিবী হচ্ছে একটি ডিজিটাল পৃথিবী। এই ডিজিটাল পৃথিবী থেকে যদি আমরা লাভবান হতে চাই, তাহলে আমাদের এই ডোমেস্টিক যে ইন্টারনেট থেকে শুরু করে অন্যান্য যে অবকাঠামো, সেই অবকাঠামোগুলো উন্নয়ন করতে হবে। এই পর্যায়ে আমি আসতে চাই আমাদের মেন্টর, আমাদের স্যার, উনি কোথায়? হ্যাঁ, স্যার আছেন, ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। তিনি অনেক জ্ঞানগর্ভ বক্তব্য পূর্বে দিয়েছেন। এখন স্যারের কাছে আমি জানতে চাইবো, স্যার আপনার যে অভিজ্ঞতা, আপনি বহু বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, আপনি একজন এমিনেন্ট এডুকেশনিস্ট বাংলাদেশে। আমি জানতে চাইবো স্যার, এই যে অনলাইন এডুকেশন, এই অনলাইন এডুকেশনকে সামনে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে কিনা, নিবেদন আছে কিনা? প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী। আমরা দেখছি একটু ইন্টারনেট ডিস্টার্ব করছে। আমি আবার প্রফেসর কবিরের কাছে আসতে চাইবো। প্রফেসর কবির, প্লিজ। ইয়েস, প্লিজ। ধন্যবাদ। জহির ভাই, প্রফেসর কবিরের কাছে আমি জয় ভাই, আমি আপনার কাছে অবশ্যই, আমি প্রফেসর কবিরের কাছে 2 মিনিট কবির বলতে, যে আমরা এখন অনেক অনলাইন এডুকেশন নিয়ে কথা বললাম, আমরা ডিজিটালাইজেশন নিয়ে কথা বললাম। এখন আমি প্রফেসর কবিরের কাছে জানতে চাইবো যে আমরা কিন্তু এই যে ইয়াংরা, আমরা কিন্তু ইয়াংদের নিয়ে কাজ করি। এখানে আমরা 3 জন এখন আছি, আমাদের একজন স্যার বোধহয় স্টুডিও থেকে আউট হয়ে গেছে। আমরা 3 জনই বোধ করি আমরা ইয়াং ইন মাইন্ড, এবং আমরা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য আমরা মনে করি যে ইয়াংদের সাথে আমাদের কানেকশন কিন্তু ঘনিষ্ঠ কানেকশন। সেজন্য আমি প্রফেসর কবিরের কাছে জানতে চাইবো যে এই ইয়াং পিপলরা, এখন একটু আগে বলা হয়েছে যে তারা এই ইন্টারনেটের বদৌলতে তারা কানেক্টেড আছে, যে তারা অন্য কোনো খারাপ কাজে জড়িত না, তারা এখন সবসময় এই ইন্টারনেটের সাথে কানেক্টেড থেকে তারা ভালো কাজ করছে। তো সেই বিষয়ে ইয়াংদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা, প্রফেসর কবির? ধন্যবাদ প্রফেসর মাসুদ। ধন্যবাদ প্রফেসর মাসুদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের জহির স্যার যেটা একটু আগে বললেন, অনারেবল ভাইস চ্যান্সেলর ইউল্যাব, যে আসলে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই যে ইয়াং জেনারেশনকে আমরা অনেক মেন্টাল স্ট্রেস থেকে কিন্তু আমরা রিলিফ দিয়েছি, কারণ তারা কিন্তু এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। এবং আমি অনেস্টলি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যে লাস্ট সেমিস্টার যেটা স্প্রিং করালাম, সেখানেও কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স আমরা দেখেছি 100%, কিছু কিছু সাবজেক্টে 100%, কিছু কিছু সাবজেক্টে আমরা 90% পেয়েছি, 95%, 85%। অর্থাৎ আমরা কিন্তু ইয়াং জেনারেশনকে আমরা এটাকে আনতে পেরেছি, তাদেরকে ক্লাসরুমে আনতে পেরেছি। এটা আমি প্রথমেই বলেছি, আমি স্বীকার করে নিচ্ছি যে অনলাইন এডুকেশনটা কিন্তু আমাদের মতো কয়েকটা ইউনিভার্সিটির কাছে খুব একটা পরিচিত। আমরা কিছু কিছু আমাদের বিজনেস স্কুলে আমরা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে ওনাদেরকে নিয়ে আসতাম, ওনাদের আমরা অনলাইনে ক্লাস নিতাম, কিন্তু সবগুলি ডিপার্টমেন্টে আমরা করিনি। বাট অন্য ডিপার্টমেন্ট, এখন তো সবগুলি ডিপার্টমেন্টকে আমাদের আনতে হয়েছে। এখন আনার কারণে যেটা দেখলাম যে মোটামুটি এখন তারা কিন্তু এনজয় করতেছে অনলাইন ক্লাসটা, এবং এনজয় করার ফলে এই যে ইয়াং জেনারেশন যে তারা যে স্মার্ট টেকনোলজি সম্পর্কে তারা যে জানছে, স্মার্টলি তারা গুগল ক্লাসরুমে ঢুকছে, বা আমাদের যে মডুলের মধ্যে তারা ক্লাস নিচ্ছে, এটা তো আসলে মানে তাদের জন্য একটা মানে ব্যস্ত, তারা মানে এঙ্গেজ থাকতেছে তারা। আর ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে যেটা বলতে চাই, আমার যেটা মানে পরিকল্পনা, যে আসলে এই অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা কিন্তু পুরো বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন আনতে পারি। আমরা যদি শর্ট কোর্স গুলি যদি আমরা চালু করি অনলাইন এডুকেশনের মাধ্যমে, অনেক ধরনের শর্ট কোর্স করতে পারে। আমি একটা উদাহরণ দেই, যেমন মেশান, রাজমিস্ত্রির কাজ করা। আমি যদি টাইলসের কাজগুলি যদি আমি অনলাইনে দেখাই, আমার প্রত্যন্ত গ্রামে যে টাইলসটা এভাবে বসানো যায়, এবং আমি যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আমার সেন্টার করে রাখি, আমি এটাকে 1-2 দিন হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য রাখলাম, কিন্তু ম্যাক্সিমাম নির্দেশনা আমি যদি অনলাইনে দিতে পারি একটা ওখানে ল্যাব করে, তাহলে কিন্তু ব্যাপক, শুধু এটা না, শুধু রাজমিস্ত্রি না, যে কোনো ছোটখাটো ইলেকট্রিক্যাল আইটেমের ক্ষেত্রে হতে পারে, টেক্সটাইলের বিশেষ করে আরএনজি সেক্টর নিয়ে এখানে কিন্তু বিশাল অনলাইন এডুকেশন দেওয়া যেতে পারে, ব্যাপকভাবে দেওয়া যেতে পারে। এবং বিশেষ করে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে
অনেক কোর্স করানো যেতে পারে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আনা যেতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের এটাকে রিকগনিশন দিতে হবে, এই অনলাইন এডুকেশনটাকে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের ইউজিসি, ওনাদেরকে ভাবতে হবে, ওনারা কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে। এবং কোয়ালিটির বিষয়ে যে বিষয়গুলো আসছে এগুলো কিন্তু আমরা মডিউলের মধ্যে আমরা দেখেছি, এবারেও আমাদের আমরা পরীক্ষার সময় দেখেছি, এখানে কিন্তু নকল করার যে সুযোগ, যেটা মান্নান স্যার একটু আগে বললো, যে আসলে অনেক সময় ফিজিক্যালি একজন আরেকজনকে দেখতে পারে, কিন্তু এই অনলাইন এডুকেশনে পরীক্ষা সিস্টেমও কিন্তু খুব স্ট্রিক্টলি মনিটর করা যেতে পারে, তার কোনো দেখারও সুযোগ পাবে না। আমরা যদি মডিউলে ওরকম সিস্টেম করি, ওরকম সময় দিই, সে ওরকম কোনো কিছু করার তার সুযোগ থাকবে না। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে খাতা জমা দিতে হবে এবং কোনো কিছু হেল্প নেওয়ার সুযোগ হবে না। তো কাজেই আমরা ইয়াং জেনারেশনটাকে যদি শিক্ষিত করে তুলতে চাই, তবে আমার মনে হয় আমরা অনলাইন এডুকেশনটাকে খুব ইফেক্টিভলি এবং খুব সুন্দরভাবে আমি খুব অপটিমিস্টিক যে আমরা অনলাইন এডুকেশনটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। ধন্যবাদ প্রফেসর মাসুদ। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর হুমায়ুন কবির, আপনি যথার্থ বলেছেন। এখন প্রফেসর জহিরুল হক, তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন এবং তিনি এমন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা সবাই জানি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস একটি কোয়ালিটি ইউনিভার্সিটি। আমি প্রফেসর জহিরুল হকের কাছে জানতে চাইবো যে আমরা অনেক কিন্তু এই বিষয়ে কথা বলেছি, এখন আপনি একজন শিক্ষাবিদ হিসেবে আমি জানতে চাইবো যে আপনার এই ইয়াংদের জন্য কোনো নোট আছে কিনা, স্পেশাল নোট আছে কিনা, কারণ আপনি ইয়াংদের নিয়ে কাজ করেন, ছাত্র পড়িয়ে থাকেন, আমরা সবাই ছাত্র পড়িয়ে থাকি। আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য অবশ্যই আমার বিশেষ অনুরোধ আছে, অনেক দিক নির্দেশনা আছে। সেটা হচ্ছে, প্রথমত আমি বলবো কোভিড-19 অর্থাৎ করোনা ক্রাইসিস, আমি বলি করোনা ক্রাইসিস অবশ্যই আমাদের ক্ষতির অনেক কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশ মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জে আবার কিছু সুযোগ করে দেয়। যেমন আমাদের একটা বিশাল সুযোগ করে দিয়েছে, আমাদের দেশের শিক্ষার্থীরা অনলাইন এডুকেশন থেকে অতটা পরিচিত ছিল না, আমাদের দেশের শিক্ষকরা পরিচিত ছিল না, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলি অনলাইন শিক্ষা থেকে পরিচিত ছিল না, আমাদের দেশের স্কুলগুলি পরিচিত ছিল না, আমাদের দেশের সরকার এবং প্রশাসকরা অনলাইন শিক্ষা ব্যবস্থা থেকে অতটা সম্পৃক্ত বা পরিচিত ছিল না, অবগত ছিল না। কিন্তু অনলাইন শিক্ষা ব্যবস্থা শুরু হলো কোভিড-19 কারণে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটা আশীর্বাদ হিসেবে দেখছি যে করোনা ক্রাইসিস আমাদের তরুণ প্রজন্মকে শিক্ষা ব্যবস্থা অনলাইনে যে করা যায়, লেখাপড়া যে অনলাইনে করা যায়, জ্ঞানের ভান্ডার যে অনলাইনে আছে, জ্ঞান যে কতটা সমৃদ্ধশালী অনলাইনে, সেটা থেকে যে নেওয়া যায়, এই জিনিসটা আমাদের শিক্ষার্থীরা যাতে শিখে যে অনলাইন হচ্ছে জ্ঞানের ভান্ডার, অনলাইন থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, অনলাইনের মাধ্যমে সারা জীবন সাধনা করা যায়, সেইটাকে ওরা 24 ঘন্টা পড়া যায়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়া যায়, যেখান থেকে ইচ্ছা সেখানে জানা যায়, যেখান থেকে ইচ্ছা সেখানে বসে বলা যায়। সুতরাং ডকুমেন্টেশন করা যায়, ডকুমেন্ট দেওয়া যায়, ডকুমেন্ট নেওয়া যায়। তো আমাদের তরুণ বন্ধুদের প্রতি আমার অনুরোধ যে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগ আমরা হারাবো না, এই সুযোগটা গ্রহণ করব এবং অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেটার সাথে আমরা সারা জীবন সম্পৃক্ত থাকবো এবং আমরা আমাদের নিজেদের জ্ঞানকে সমৃদ্ধশালী করব, আমাদের দেশকে আমরা একটা নলেজ ভিত্তিক বা জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের দেশকে উপহার দেবো, সারা বিশ্বকে একটা সমাজ উপহার দেবো যে সমাজে জ্ঞান থাকবে। এবং সেই জ্ঞান আমরা কিভাবে আহরণ করব, অবশ্যই অনলাইনের মাধ্যমে আহরণ করা অনেক সহজ, অনেক সুন্দর। এবং আমাদের অনলাইনের মাধ্যমে জ্ঞান আহরণ করলে এটা আমরা নিজেদেরকে সব সময় জ্ঞানের ভিতর নিমজ্জিত করে রাখতে পারবো। সেই জন্য তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ যে আমার বন্ধুরা, আপনারা সবাই অনলাইনের যে সুযোগগুলো আছে সেই সুযোগটা নেবেন। অনলাইনে যে আবার অনেকগুলা নেতিবাচক দিক আছে, যে খারাপ দিকগুলো আছে, সেগুলো গ্রহণ করবেন না। তো অনলাইন থেকে যে ভালো দিকগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করবো, আমার তরুণ বন্ধুরা গ্রহণ করবে, এবং যে দিকগুলো খারাপ আছে সেটা আমরা বর্জন করবো। এইটা আমাদের তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ, আমার প্রত্যাশা, সেই অনুরোধ তারা গ্রহণ করবে এবং তারা তাদের দেশকে এবং নিজেদেরকে, তাদের পরিবারকে অনলাইন এডুকেশনের মাধ্যমে সমৃদ্ধশালী করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জহির ভাই, আপনি যথার্থ কথা বলেছেন। আমরা কিন্তু শিক্ষা নিয়ে আজকে আলোচনা করছি,
শিক্ষার মৌলিক উদ্দেশ্য কি? শিক্ষার মৌলিক উদ্দেশ্য হচ্ছে সত্যিকারের মানুষ হওয়া, ঠিক মানুষ হওয়া, মানুষের মতো মানুষ হওয়া, যে মানুষগুলো অন্য মানুষের উপকারে আসবে। শিক্ষার মৌলিক উদ্দেশ্য হওয়া উচিত তাই। এবং আমরা কি, আমাদের কাছে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন, আসলে কি আমরা মানবিক মানুষ হতে পেরেছি কিনা? এই প্যান্ডেমিকের একটি বড় শিক্ষা, এই কোভিড-19 এর একটি বড় শিক্ষা হচ্ছে যে আমরা আসলেই মানবিক মানুষ হতে পারছি কিনা। এই প্রশ্নটি আমি প্রফেসর কবিরের কাছে রাখতে চাই। আসলে কি আমরা মানবিক মানুষ হতে পেরেছি? এই শিক্ষা কি আমরা এই কোভিড-19 এর কাছ থেকে পেয়েছি? প্রফেসর কবির। ধন্যবাদ প্রফেসর মাসুদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে শিক্ষা মানুষকে আসলে মানবিক দিক থেকে অনেক উন্নত করে, কিন্তু আনফরচুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থার, আমি নিজেও চিন্তা করতেছিলাম যে আসলে আমাদের কোন ইউনিভার্সিটিকে আমাদের এগিয়ে আসতে হবে ইউএসপি নিয়ে, যে ইউনিক সেলিং প্রপোজিশন নিয়ে। লাইক আমি যদি বলি যে আমার বিশ্ববিদ্যালয়, এখানে তার ইথিক্যাল ভ্যালুস গুলি খুব ভালোভাবে শেখানো হয়। কারণ একজন মানুষ শুধু ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, একজন সোশ্যোলজিস্ট হবে বা একজন বিজনেসম্যান হবে, তার মধ্যে ভ্যালুস থাকবে না। আসলে প্রফেসর মাসুদ, আমার মনে হয় এই প্রশ্ন উপস্থাপনের কারণ দেখা যাচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের ভ্যালুস নাই আসলে। আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে আমাদের শিক্ষকরা কিন্তু আমাদেরকে বলতো। এখন আমি দেখি আমার পরের জেনারেশন বা আমার ছেলে মেয়েকে যখন আমি দেখি, তাদের কোচিং সেন্টারে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করাচ্ছে, ওখানে ভ্যালুস গুলি কখনো বলা হয় না। তো কাজেই এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের একটা পরিবর্তন নিয়ে আসতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, আমি এটা নিজেও বলতে চাইতাম, কিন্তু যেহেতু আপনি উপস্থাপন করেছেন যে আমরা ডাক্তার হব, আমরা ইঞ্জিনিয়ার হব, আমরা শিক্ষাবিদ হব, কিন্তু ভ্যালুস গুলি আমাদের জন্য থাকে। আজকে যদি আমাদের ভ্যালুস গুলি থাকতো, আজকে আমরা দেখতাম যে আমরা হয়তো কোভিড-19 এর মতো হয়তো এরকম একটা দুর্যোগের হয়তো মোকাবেলা নাও করতে হতো। তো কাজেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং আমাদের কোর্স কারিকুলামের মধ্যে, যদিও আমাদের একটা জেনারেল স্টাডিজ একটা আছে, আমাদের একটা ডিপার্টমেন্ট, সেখানে আমি মনে করি কোন ভালো গুণী প্রফেসর দিয়ে, ভালো গুণী শিক্ষক দিয়ে আমরা যদি ওরকম ভ্যালুস গুলি ছাত্রদের মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে কাউন্সিলিং করে, যে ঠিক আছে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, কিন্তু তুমি এই ইঞ্জিনিয়ার কখনো ওই বাঁশের কথা চিন্তা করতে পারবে না, রডের পরিবর্তে সে কখনো বাঁশ দিবে না, কারণ তাকে বললেও সে করবে না, কারণ তার ভ্যালুস কখনো সে চেঞ্জ করবে না, কারণ তার শিক্ষক শিখিয়েছে যেটা করা যাবে না। তো কাজেই আমাদেরকে ওরকম ডাক্তার বানাতে হবে, ওরকম ইঞ্জিনিয়ার বানাতে হবে, ওরকম বানাতে হবে যে তাকে একটা কারেক্ট। আমরা যারা গার্ডিয়ান রয়েছি, যারা আমাদের ছেলে মেয়ে রয়েছে, বসাবে। জি জি প্রফেসর কবির সাউন্ড বোধহয় স্টার্ট করছে। আমাদের সবারই ছেলে মেয়ে রয়েছে, আমরা সবাই সন্তানের পিতা। আমাদের এই সন্তানদেরকে শেখাতে হবে যে তোমরা ফার্স্ট হওয়ার দরকার নাই, তোমাকে ভালো মানুষ হতে হবে। তুমি আগে ভালো মানুষ হও, তারপর তুমি ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও, উই ডোন্ট মাইন্ড। এই ভালো মানুষ হবার যদি চেষ্টা না থাকে আমাদের মধ্যে, আপনি যেটা বলেছেন প্রফেসর কবির, খুব যথার্থ কথা বলেছেন। আমরা যারা শিক্ষক, এই শিক্ষকতা পেশা আছি, এটাকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পেশা কিন্তু শিক্ষকতা। সেরকম একটি পেশায় আমরা আসতে পেরে সত্যিকার অর্থে ধন্য মনে করছি, এবং সেটি যদি সত্যিকার অর্থে আমরা মিন করি, তাহলে আমরা ভালো শিক্ষক হতে হবে, ভালো মানুষ হতে হবে, এবং আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে শেখাতে হবে, ভ্যালুস শেখাতে হবে। প্রথম এটি যদি আমরা ইনজেক্ট করে দিতে পারি, তাহলে সে ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো ডাক্তার হবে, তার আগে কিন্তু প্রথম ভালো মানুষ হতে হবে। তাহলেই আমরা সত্যিকার অর্থে একটি ভালো দেশ, ভালো পৃথিবী তৈরি করতে পারবো। আমি একটু লাস্ট নোটে আসতে চাচ্ছি প্রফেসর জহিরুল হকের কাছে। তিনি অনেক বছর ধরে দেশে বিদেশে তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে শিক্ষকতার। সেজন্য আমি জানতে চাইবো যে পাশ্চাত্যের যে এডুকেশন এবং এই প্রাচ্যের এডুকেশন, এর মধ্যে মূলত পার্থক্য আর হচ্ছে ভ্যালু সিস্টেম সম্পর্কে আপনার কোনো নোট আছে কিনা আমি জানতে চাইবো প্রফেসর জহিরুল হক। ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় আমরা যদি পাশ্চাত্য এবং প্রাচ্যের পার্থক্য করতে চাই, আমার মনে হচ্ছে আমাদের প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা ছিল, আমাদের এই ভারতবর্ষে কিন্তু সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, আমরা সবাই জানি। তো তখন আমাদের দেশের যে আমরা যে মূল্যবোধের বা ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা আমরা শুরু করেছিলাম, গুরু এবং শিষ্য, গুরুর কাছ থেকে আমরা শিষ্যরা শিখতাম, এবং সেই মূল্যবোধটা আস্তে আস্তে আমাদের হারিয়ে গেছে।
এখন যদি এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের অবস্থার প্রেক্ষাপটে আমি পশ্চিমা দেশকে আমাদের তুলনা করি, আমাদের শিক্ষা ব্যবস্থা যে মৌলিক কোথা, আমি বলবো যে পশ্চিমাদের স্কুল শিক্ষা ব্যবস্থা যেটা প্রাইমারি এবং মাধ্যমিক অনেক উন্নত। আমাদের পূর্বের দেশগুলোতে স্কুল শিক্ষা ব্যবস্থার অনেক দুর্বল, অনেক দুর্বল। আপনি যদি দেখেন ইউরোপের দেশগুলোর স্কুল শিক্ষা ব্যবস্থা, তাদের সাঁতার কাটা থেকে রাস্তায় কিভাবে হাঁটতে হবে, মানুষকে কিভাবে সালাম দিতে হবে, তারপরে আপনার একটা সিঁড়ি দিয়ে নামলে কিভাবে নামতে হবে, আগুন লাগলে কিভাবে সেখানে কিভাবে নিজেকে সেভ করতে হবে, ভূমিকম্প হলে কিভাবে নিজেকে সেভ করতে হবে, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, চুরি করা যে একটা বিরাট পাপ, এই যে সমস্ত উপাদানগুলি মূল্যবোধের, সেগুলো কিন্তু উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে ছোটবেলা থেকে তারা নিয়ে এসছে। অন্যদিকে আমাদের পূর্বের দেশগুলোর স্কুল কলেজগুলোতে, বিশেষ করে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল যদি দেখি, আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা ব্যবস্থা একটা পর্যায় পর্যন্ত আছে, কিন্তু মৌলিক যে জিনিসগুলা, মৌলিক যে উপাদানগুলা, মূল্যবোধের যে মৌলিক বিষয়গুলা, সেটা কিন্তু আমরা উপেক্ষা করে যাচ্ছি। তো আমি নির্দ্বিধায় বলতে চাচ্ছি, আমি ইউরোপের স্কুলের কারিকুলাম আমি বিভিন্নভাবে দেখেছি, আমেরিকার স্কুলের কারিকুলাম আমি অবগত আছি, এবং আমাদের এশিয়ান যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর স্কুলের কারিকুলাম আমার জানা আছে। ওদের স্কুল এডুকেশনের যে কারিকুলাম, সেখানে মূল্যবোধের বিষয়গুলো দারুণভাবে পরিষ্কৃত আছে এবং সেটা তারা প্র্যাকটিস করে। অন্যদিকে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি এবং হাই স্কুলে আমরা এই জিনিসগুলা একদমই তাদেরকে বাচ্চাদেরকে শিখাই না। ট্রাফিক সিগন্যালটা কিভাবে পার হতে হবে সেটা পর্যন্ত এই বিষয়গুলো আমাদের উচ্চশিক্ষা যদি আমরা তুলনা করি, উচ্চশিক্ষায় আমরা একটা পর্যায় পর্যন্ত তুলনা করতে পারি, কারণ যারা আমরা সম্পৃক্ত এর বেশিরভাগ আমরা বিদেশে পড়াশোনা করেছি, সেই জন্য উচ্চশিক্ষার সাথে বাংলাদেশের উচ্চশিক্ষা ইনস্টিটিউশন গুলোর সাথে বিদেশের উচ্চশিক্ষা ইনস্টিটিউশনের সাথে একটা তুলনা করা যায়, একটা পর্যায় পর্যন্ত আছে। কিন্তু আমাদের প্রাইমারি এবং আমাদের যে হাই স্কুলের অবস্থা, ইউরোপের প্রাইমারি এবং হাই স্কুলের সাথে তুলনা করা মানে কি আকাশ আর পাতালের মধ্যে। সেক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছে, আমাদের সরকার এবং আমরা যারা অভিভাবক আছি, আমাদের সবাইকে এই বিষয়টির উপর অবশ্যই জোর দিতে হবে যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা আমাদের পাঠ্যক্রম অত্যন্ত নাজুক, আমাদের শিক্ষকদের অবস্থা খুবই শোচনীয়, কারণ আমরা তাদের যে পর্যাপ্ত প্রশিক্ষণ পাচ্ছি না। শিক্ষকদের কোনো দোষ না, তাদের প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করছি না। তারা জানে না কিভাবে বাচ্চাদেরকে শিখাতে হবে, কিভাবে তাদের ভালোবাসার মাধ্যমে শিখাতে হবে। সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমি এই কথাগুলো বলতে পারলাম যে আমাদের দেশের প্রাইমারি এবং সেকেন্ডারি যে এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো আছে, এগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এদিকে আমাদের অভিভাবক যারা আছি, আমাদের দেশের নাগরিক যারা আছি এবং সরকার, সবাই মিলে এই ব্যাপারটার উপর আমাদের নজর দিতে হবে, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো, অন্যথায় নাই। ধন্যবাদ মসিদ ভাই। আপনি অনেক অনেক সুন্দর কথা বলেছেন, খুবই মিনিংফুল কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটি বলতে চাই, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচাইতে জরুরি হচ্ছে একেবারে বেসিক হচ্ছে যে এটিকেটস, ম্যানার্স। আমরা কিন্তু অনেক সময় কথা বলি একজনকে এই দুনিয়াতে হঠাৎ করে ফোন করে বসি, এই ফোন করার আগে যদি আমি একটা টেক্সট পাঠিয়ে তাকে বলি যে ক্যান আই টক টু ইউ, আর ইউ ফ্রি টু টক, সামথিং লাইক দ্যাট, তাহলে কিন্তু যে ব্যক্তির সাথে আমি কথা বলছি তিনি যদি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হন, শিক্ষিত হন, তিনি বুঝবেন যে যিনি এটা বলছেন তিনি অত্যন্ত শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন, তিনি সাথে সাথে আমাকে অ্যাকসেপ্ট করবেন। আর যদি না হয় সাথে সাথে ফোন করে বসি, তিনি কিন্তু আমাকে মনে করবেন যে আমি ম্যানার্সের যথেষ্ট অভাব রয়েছে, তিনি কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবেন না বা আমিও তাকে অ্যাকসেপ্ট করব না। সেই জন্য এই খুঁটিনাটি বিষয়গুলো একেবারেই বেসিক থিংস, বাট এডুকেশনের এটি কিন্তু কোর ভ্যালুস, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। সেই জন্য আমরা শিক্ষা খুব বড় বড় বিষয় নিয়ে মাসুদ ভাই একটা পয়েন্ট আমি একটু বলতে চাচ্ছি, যেটা হচ্ছে ধরেন আমি ইউরোপে একটানা 12 বছর ছিলাম। ইউরোপের যদি আমি তখনকার বিভিন্ন বাসায় যেতাম, এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হয়েছে, কোনো বাসার কোনো রুমের কখনো চিকেন কোনো বাসার ভিতরে যে রুমগুলো আছে বা ওয়াশরুম আছে, তাহলে এটা কোনো চিকেনই থাকে না।
কারণ তাদের দেশের সমস্ত নাগরিকরা জানে কোন একটা রুমে ঢুকতে হলে ডক্টরে ঢুকতে হবে। আর আমাদের দেশে বাথরুমে তো আছেই সিটকানি, এবং এক রুম থেকে আরেক রুমে প্রত্যেক রুমে একটা লকারের মতো সিটকানি থাকে। তার মানে আমাদের দেশে বাসার ভিতরেও কিন্তু এক রুম থেকে আরেক রুমে আমরা নিরাপদ না, আমাদের সিটকানি দিয়ে আটকে পাওয়া। কারণ আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাতে ব্যর্থ হয়েছি যে কোন একটা রুমে ঢোকার আগে সেখানে নক করে ঢুকতে হবে। সেজন্য এই যে বিষয়গুলো, এই যে মৌলিক বিষয়গুলো, মূল্যবোধের যে একদম একদম মৌলিক বিষয়, সেই জায়গায় আমাদের হাত দিতে হবে। সেই জন্য জাতিকে করার জন্য উচ্চশিক্ষাতে অবশ্যই নজর দিতে হবে। আমাদের সেই নজরটা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করতে হবে। ভাই ধন্যবাদ। আমাদেরকে প্রফেসর হক, আমরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার কাছে মনে হয় যে আমাদের প্রাইমারি শিক্ষক যারা, তাদেরকে আরো বেশি প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে আরো বেশি, কিন্তু ভ্যালুসটা কিন্তু তৈরি হয় একদম এলিমেন্টারি এডুকেশন থেকে। এলিমেন্টারি এডুকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো দেশের জন্য। আপনি জানেন যে পাশ্চাত্য দেশগুলোতে প্রাথমিক শিক্ষকদের বেতন কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনের চাইতে বেশি দেওয়া হয়, বিকজ ওই ধরনের শিক্ষক প্রাইমারি স্কুলে তারা নিয়োগ করে থাকে। তো সেই জন্য প্রফেসর কবির, প্রফেসর জহির কিন্তু অত্যন্ত একটি সুন্দর কথা বলেছেন, মিনিংফুল কথা বলেছেন। প্রফেসর কবির, আমরা এখন শেষ করব। এই শেষ সময় আপনার কোনো এন্ডিং নোট আছে কিনা? আমরা এখনই শেষ করব একটি গানের মধ্য দিয়ে। একটি ছোট্ট গান আমরা দুজনে গাইবো। আমি প্রফেসর মাসুদ 1 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। 1 মিনিট। জি প্লিজ। আচ্ছা, যেমন যে বিষয়টা নিয়ে অবতারণা আপনি করেছেন, যে আসলে প্রাইমারি এডুকেশন, আমি যদি উদাহরণ দেই, ফিনল্যান্ডে প্রাইমারি স্কুলের টিচাররা হন ইউনিভার্সিটি থেকে যারা ভালো রেজাল্ট করেন, তাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়। সেকেন্ডারি স্কুলেও তাই। আনফরচুনেটলি আমাদের এখানে যারা নীতি নির্ধারক যারা শুনতেছেন, তারা শুনেন, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেকেন্ডারি স্কুলে, সেখানে শিক্ষক এখন দেখি যে এলাকায় যিনি মানে সবচেয়ে খারাপ ছাত্র, যে কোথাও কোনো চাকরি পায়নি, তারা ওই সেকেন্ডারি স্কুলের শিক্ষক। এখন প্রাইমারি স্কুলের শিক্ষকের অবস্থা আপনারা নিজেরাই জানবেন। আমাদের অনেকেরই নিজের, আমার বাবাও একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, আমাদের অনেকেরই থাকতে পারে। তো আমার মনে হয় যে আমাদের এই জায়গাগুলিকে আসলে পরিবর্তন দরকার, ব্যাপক পরিবর্তন, যেটা আমাদের জহুরুল হক স্যার যেটা বলেছেন, যে ব্যাপক পরিবর্তন। শুধু আমরা টারশারি লেভেলে আমরা বেশি পরিবর্তন আনতে পারবো না যদি আমাদের প্ল্যাটফর্মটা স্ট্রং না হয়। কাজেই প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে একটা ব্যাপক পরিবর্তন দরকার, তারপরে আমরা বাকিটা আমরা টারশারি লেভেলে দেখবো। আর যেটা আমাদের জহুরুল হক স্যার বলছেন যে ই লার্নিং, আসলে যে আমাদের এত ভান্ডার, যে আমরা ফিজিক্যালি আমাদের লাইব্রেরিতে হয়তো 1 লাখ বই আছে, কিন্তু ই লার্নিং এ আমাদের বইয়ের কিন্তু অভাব নেই। আমার যখন যেটা জানার প্রয়োজন, আমি সর্বোচ্চ জায়গা থেকে কিন্তু বইগুলো আমি ম্যানেজ করতে পারবো। তো কাজেই আমার তরুণ প্রজন্মের জন্য আমার কথা হচ্ছে, তরুণ প্রজন্মকে আমি এটা আশ্বস্ত করতে চাই যে তোমরা এই ই লার্নিং, অনলাইন এডুকেশনের প্রতি তোমরা ঝাঁপিয়ে পড়ো, এটাকে গ্র্যাব করো এবং এই এডুকেশনটাকে নেওয়ার চেষ্টা করো। শিক্ষকদের সাথে কথা বলো, ইন্টারাকশন করো, তাহলে দেখবা যে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আর গার্জিয়ানকেও আমি বলবো যে আপনারা অনলাইন এডুকেশনটাকে খুব খারাপ ভাবে নিয়েন না, কারণ অনলাইন এডুকেশনে আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে সর্বাত্মক ভাবে চেষ্টা করে যাচ্ছি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা কোর্স ম্যাটেরিয়াল তৈরি করতেছি, অর্থাৎ আমাদের কিন্তু কোনো চেষ্টার কোনো ত্রুটি নাই। আমরা সর্বাত্মক ভাবে আমরা সবাই, সব বিশ্ববিদ্যালয়ে আমি বলবো, আমরা এই অনলাইন বা ভার্চুয়াল এডুকেশনটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেওয়ার জন্য, আমরা অভিভাবকদের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা অনলাইন এডুকেশনে বাংলাদেশ একদিন হয়তো পৃথিবীর বিশ্বে একটা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমরা। ধন্যবাদ প্রফেসর মাসুদ। থ্যাংক ইউ প্রফেসর হুমায়ুন কবির, থ্যাংক ইউ প্রফেসর জহিরুল হক, উপাচার্য ইউল্যাব এবং প্রো ভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং এর আগে স্টুডিও থেকে আমাদের একটু আগে লিড নিয়েছেন আমাদের অত্যন্ত এমিনেন্ট প্রফেসর ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত উপাচার্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। আমরা অত্যন্ত প্রাণবন্ত একটি আলোচনা করেছি। এই আলোচনাটির মধ্য দিয়ে আমি জানি না যারা দর্শক তাদের মূল্যায়নের দায়িত্ব, বাট আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কথা শুনে আমি অত্যন্ত আনন্দিত, এই কারণে যে অত্যন্ত মিনিংফুল কিছু কথা আপনারা বলেছেন। এই উচ্চারণের মধ্য দিয়ে দর্শক শ্রোতারা যদি 1 লাইনও কিছু শেখে, তাহলে মনে করবো আমাদের এই অনুষ্ঠানটি
সার্থক হবে। আপনারা জানেন যে অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে বিবিএফ ওয়ার্ল্ড নিউজ। এই বিবিএফ ওয়ার্ল্ড নিউজ কিন্তু বাংলাদেশি, পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি রয়েছে তাদের জন্য একটি গণমাধ্যমের একটি মুখপত্র হিসেবে কাজ করে বিবিএফ ওয়ার্ল্ড নিউজ। এবং আপনি জানেন যে বিবিএফ গ্লোবাল এর মাধ্যমে সারা পৃথিবীতে যারা বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে কানেক্ট করে একটি প্ল্যাটফর্ম হচ্ছে বিবিএফ গ্লোবাল। এবং সেই বিষয়ে আপনারা দুজনে এখানে যে আছেন, প্রফেসর কবির এবং প্রফেসর জহির, আপনারাও আমাদের এই বিবিএফ গ্লোবালের সাথে সম্পৃক্ত রয়েছেন। আমরা সকলে মিলে একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে যার পরনের চেষ্টা, তিনি চেষ্টা করেছিলেন যে 2021 সালের মধ্যে একটি মধ্য আয়ের দেশে রূপান্তরিত হবে, তার কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। তিনি চেষ্টা করে চলেছেন। এই প্যান্ডেমিক এর মধ্যেও আমাদের সবচেয়ে বেশি চিন্তা করছেন বা স্ট্রেসের মধ্যে আছেন আমাদের দেশের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার পক্ষে কিন্তু দেশ পরিচালনা করা সম্ভব না। আপনি, আমি, আমরা সকলে মিলে যদি তার হাতকে শক্তিশালী করি তাহলে এই প্যান্ডেমিকের মতো সিচুয়েশনকে আমরা মোকাবিলা করতে পারবো এবং আমরা এগিয়ে যাব। সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমি সবসময় আমার অনুষ্ঠান শেষ করি একটি গানের মাধ্যমে। সে গান গাইতে পারলেও আর না পারলেও, আমিও নিজেও শিল্পী না, প্রফেসর কবিরও শিল্পী না, প্রফেসর সৈয়দ জহিরও শিল্পী না, বাট আমরা যেটা গাইতে চাই সেটি হচ্ছে আমরা করব জয়। এই প্যান্ডেমিক থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। We shall overcome, we shall overcome, we shall overcome, we shall overcome, we shall overcome someday. We shall overcome someday. কল্যাণ শেষে এসে এবং আবার মুক্তি চাইলাম বিধাতার কাছে যে আমরা এই অবস্থা থেকে বাঁচতে চাই। আপনাদের সকলকে শুভেচ্ছা, আপনারা এসেছেন এবং অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করেছেন। আপনাদেরকে যার প্রণয় শ্রদ্ধা ভালোবাসা জানাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দর্শক এবং সকলকে ধন্যবাদ। ধন্যবাদ, 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 থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ।